প্রিয় শিক্ষার্থীগণ, নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং এই করোনার মাঝে আমাদের এই অনলাইন ক্লাসগুলো ঘরে বসে উপভোগ করছো। তো শিক্ষার্থীগণ, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্র, তার মানে হচ্ছে তোমাদের ইংরেজি প্রশ্নতে এখন কম্বাইন প্রশ্ন। এই প্রশ্নের দুটি অংশ, দ্বিতীয় অংশটি গ্রামার। এই গ্রামার অংশের ওপর আমি আলোচনা করতেছি এবং সেই গ্রামার অংশের আজকে যে পয়েন্টটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমরা অলরেডি জানো যে এটা বাক্য পরিবর্তনের একটা প্রশ্ন। এখানে 5টি প্রশ্ন তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে, সেটি ইনস্ট্রাকশন মোতাবেক তোমাদেরকে পরিবর্তন করতে হবে। এই জন্য এটাকে অ্যাজ ডিরেক্টেডও বলা হয়। আর ট্রান্সফরমেশনটা শুধু ট্রান্সফরমেশন নয়, হ্যাঁ, বা বাক্য পরিবর্তন নয়। এখানে তোমাদের মনে রাখতে হবে ট্রান্সফরমেশন মানে হচ্ছে কোনো সেন্টেন্সকে পরিবর্তন করতে হবে বটে, তবে বাক্যের অর্থটাকে ঠিক রাখতে হবে। হ্যাঁ, তার মানে হলো চেঞ্জিং দ্য সেন্টেন্স বাট চেঞ্জিং উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, এটাকেই বলা হবে ট্রান্সফরমেশন। বাক্যটাকে পরিবর্তন মানে এটাকে কি স্ট্রাকচারগত পরিবর্তন করতে হবে, কিন্তু মিনিংগতভাবে ঠিক রাখতে হবে। যেমন একটা উদাহরণে আমি তোমাদেরকে জিনিসটা ক্লিয়ার করি। বলা হলো হি ইজ অনেস্ট, সে সৎ। এখন ইনস্ট্রাকশন দেওয়া থাকলো বাক্যটিকে নেগেটিভ করো, মেক ইট নেগেটিভ। এক্ষেত্রে তোমাদের করতে হবে, তোমরা যদি সরাসরি নেগেটিভ করতে চাও তাহলে এভাবে করা যাবে যে হি ইজ ডিসঅনেস্ট, হি ইজ নট অনেস্ট। এটা হলো সরাসরি চেঞ্জিং, কিন্তু এই বাক্যটিকে স্ট্রাকচারগত পরিবর্তনের সাথে সাথে কিন্তু এর অর্থটাও পরিবর্তন হয়ে গেছে। কেননা প্রথমে বাক্যটা দেওয়া ছিল, যেটা আর কি তোমাদের প্রদত্ত বাক্যটি ছিল যে হি ইজ অনেস্ট, সে সৎ। এটাকে যদি ডাইরেক্টলি আমরা এটাকে পরিবর্তন করি, নেগেটিভ করি, তাহলে দাঁড়ায় হি ইজ নট অনেস্ট। তার মানে সে সৎ একবার বলা হলো, আর পরবর্তীতে বলা হচ্ছে সে সৎ নয়। তার মানে বাক্যটা স্ট্রাকচারগত পরিবর্তনের সাথে সাথে এর অর্থটাও পরিবর্তন হয়ে গেল। এটা কিন্তু অ্যাজ ডিরেক্টেড বা ট্রান্সফরমেশন নয়। ট্রান্সফরমেশনটা হচ্ছে যে বাক্যটাকেও পরিবর্তন করতে হবে ডিরেকশন মোতাবেক, সেই সঙ্গে অর্থটাকেও ঠিক রাখতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি ট্রান্সফরমেশন করতে চাই এই বাক্যটিকেই, হি ইজ অনেস্ট, এই বাক্যটিকেই যদি পরিবর্তন করতে চাই অর্থটা ঠিক রেখে, তাহলে আমাদের করতে হবে এভাবে যে হি ইজ নট ডিসঅনেস্ট, সে অসৎ নয়। তার মানে দাঁড়াচ্ছে সে সৎ। তার মানে বাক্য দুটির অর্থ সামঞ্জস্যপূর্ণ থাকলো। এটাই হলো ট্রান্সফরমেশন। তো এই জন্যে আমাদের কিছু নিয়ম বা কিছু আমাদের কৌশল আমাদের জানতে হবে এবং সেই মোতাবেক এই বাক্যগুলোকে আমরা ইনস্ট্রাকশন মোতাবেক সঠিকভাবে ট্রান্সফরমেশন বা পরিবর্তন করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা আগে জেনে নাও যে পরীক্ষায় সাধারণত কত ধরনের ট্রান্সফরমেশন সেন্টেন্স আসতে পারে বা আসবে। তোমাদের জেএসসির কোশ্চেন ফরম্যাট অনুযায়ী ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে এই 5 প্রকার সেন্টেন্স রিলেটেড কোশ্চেন বা বাক্য দেওয়া থাকবে। 1 নম্বরে অ্যাফার্মেটিভ নেগেটিভ, অর্থাৎ ভাইস ভার্সা, অ্যাফার্মেটিভ নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। এই ইয়ার মধ্যে ইন্টারচেঞ্জ হইতে পারে। অ্যাফার্মেটিভ বাক্য থাকলে সেটাকে নেগেটিভ করতে বলা হবে, আর নেগেটিভে বাক্য থাকলে সেটাকে অ্যাফার্মেটিভ করতে বলা হবে। এটাই আর কি মূলত। একটা জানলে দুইটা অলরেডিতেই হয়ে যাবে। তো এরপরে 2 নম্বরটি হলো অ্যাসার্টিভ ইন্টারোগেটিভের মধ্যে ইন্টারচেঞ্জ। দ্যাট মিনস অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, ভাইস ভার্সা। এখানে 3 নম্বরটি হলো অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি করতে বলা হবে, অথবা এক্সক্লামেটরি থাকলে সেটাকে অ্যাসার্টিভ করতে বলা হবে। মূলত এটাই। এরপরের যে নিয়মটি থেকে পরীক্ষা আসতে পারে সেটা হলো ডিগ্রি থেকে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। এর মধ্যে ইন্টারচেঞ্জ যে কোনো বাক্য পরীক্ষা আসতে পারে।
কখনো পজিটিভকে সুপারলেটিভ করতে বলা হতে পারে, আবার সুপারলেটিভকে পজিটিভ করতে বলা হতে পারে, পজিটিভ টু কম্পারেটিভ করতে বলা হতে পারে, কম্পারেটিভ টু পজিটিভ অথবা কম্পারেটিভ টু সুপারলেটিভ, ভাইস ভার্সা। এভাবে বাক্য পরিবর্তন ডিগ্রি থেকে আসতে পারে, কম্পারিজন অফ ডিগ্রি থেকে। এরপরের সর্বশেষ ইয়েটি হলো অ্যাক্টিভ প্যাসিভ, জানেন ভয়েস। তোমরা জানো যে ভয়েসটা একটা গ্রামারের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অংশ। এর অ্যাক্টিভ প্যাসিভ বা প্যাসিভ অ্যাক্টিভ এর মধ্যে ইন্টারচেঞ্জ ঘটতে পারে, অর্থাৎ অ্যাক্টিভকে প্যাসিভ অথবা প্যাসিভকে অ্যাক্টিভ, দুইয়ের মধ্যে যে কোনোভাবেই পরীক্ষায় আসতে পারে এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। তো এই হলো তোমাদের মানে আওতা বা পরিধি এই ট্রান্সফরমেশনের তোমাদের জন্য, বিশেষ করে জেএসসি সিলেবাসের স্টুডেন্টদের জন্য। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমি তোমাদের আজকে অনলাইন ক্লাসে তো সময় স্বল্পতার জন্য সব বিস্তারিত এক ক্লাসে সম্ভব না। আমি আজকে তোমাদের অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ এর মধ্যে যে ইন্টারসেন্সমূলক নিয়মগুলো আছে আমি ওয়ান আফটার অ্যানাদার আমি আলোচনা করতেছি। তোমরা একটু মনোযোগ সহকারে সেগুলো দেখবে এবং অনুসরণ করবে। শুরুতেই আমি যে জিনিসটি আলোচনা করতে চাচ্ছি সেটা হলো অ্যাসার্টিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ এবং নেগেটিভ এর মধ্যে ইন্টারচেঞ্জ। আমরা আগে অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করব এবং এর পরবর্তীতে আমরা নেগেটিভকে কীভাবে আবার অ্যাসার্টিভে কনভার্ট করতে হয় সেটা শিখব। তো আগে অ্যাফার্মেটিভকে নেগেটিভ, আমরা অ্যাফার্মেটিভ বাক্যকে যখন নেগেটিভ করতে যাব, প্রথমেই যে কোনো বাক্যকে নেগেটিভ করতে গেলে একটা কথা মাথায় রাখতে হবে যে অবশ্যই সেখানে নেগেটিভ সাইন ব্যবহার করতে হবে আগে। নেগেটিভ সাইনগুলো কী কী? নট অথবা নো, অথবা কোনো শব্দের মধ্যেই নেগেটিভত্ব থাকতে পারে, সেটা তোমাদেরকে এই নিয়ম আকারে পরবর্তীতেই আলোচনায় আমি নিয়ে আসবো। তো শুরুতে আমরা অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে গেলে আমরা যে কোনো বাক্যে আগে খুঁজবো যে সেই বাক্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব থাকলে তাহলে আমরা তার সঙ্গে কি করব? নট অথবা নো প্রয়োজন অনুসারে ব্যবহার করব। এটা হলো একটা প্রথম শর্ত। এরপরে শর্তটা হলো যে যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে অ্যাডভার্ব অথবা অ্যাডজেটিভ জাতীয় শব্দ উল্লেখ থাকে তাহলে কিন্তু সেই অ্যাডজেটিভ এবং অ্যাডভার্ব শব্দটিকেও বিপরীত শব্দে রূপান্তর করতে হবে, মানে বিপরীত রূপটি ব্যবহার করতে হবে। মানে ওই অ্যাডজেটিভ অথবা অ্যাডভার্ব শব্দটিকে চেঞ্জ করিয়া উহার বিপরীত রূপটি ওই জায়গায় ব্যবহার করতে হবে। এই দুইটি পদ্ধতি আমাদের অনুসরণ করতে হবে প্রাথমিক অবস্থায় অ্যাফার্মেটিভ বাক্যকে, নর্মাল বাক্যকে সাধারণত নেগেটিভ করার ক্ষেত্রে। যেমন হি ইজ অ্যান অনেস্ট অ্যান্ড অ্যাক্টিভ পারসন। হি ইজ অ্যান অনেস্ট অ্যান্ড অ্যাক্টিভ পারসন। এই বাক্যটি লক্ষ্য করো, এই বাক্যটিকে নেগেটিভ করতে বলা হলো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীগণ, তাহলে তোমরা ওই পদ্ধতি অনুসরণ করে চেষ্টা করো, দেখো তো করা যায় কি না। প্রথমে আমরা কি করব? প্রদত্ত বাক্যে যে অক্সিলারিটি আছে সেই অক্সিলারির সঙ্গে একটা কী ব্যবহার করবো? নট বা নোজ। বেশিরভাগ ক্ষেত্রে আমরা নট ব্যবহার করব, কদাচিৎ কিছু ক্ষেত্রে আমরা নো ব্যবহার করব, সেটা পরবর্তীতে ব্যতিক্রম হিসেবে আমরা শিখব। তো আজকে আমরা এখানে অক্সিলারি ইজ আছে, এর সঙ্গে কি ব্যবহার করব? আমরা একটা নট ব্যবহার করব, হি ইজ নট। এরপরে আমরা ব্যবহার করব কি? খুঁজবো আগে যে ওই বাক্যে অ্যাডজেটিভ কিংবা অ্যাডভার্ব জাতীয় শব্দ আছে কি না। আমরা দেখতে পাচ্ছি হি ইজ অ্যান অনেস্ট অ্যান্ড অ্যাক্টিভ পারসন, এইখানে অবশ্যই দুইটি অ্যাডজেটিভ শব্দ দেওয়া আছে, একটি অনেস্ট একটি অ্যাক্টিভ। তো এই দুটি শব্দকে অবশ্যই আমাদের কি করতে হবে? বিপরীত ফর্মে রূপান্তর করি আমাদেরকে কি করতে হবে? ব্যবহার করতে হবে। অনেস্টের বিপরীত কি এখানে? ডিসঅনেস্ট। প্রিয় শিক্ষার্থীগণ, এখানে অ্যান অনেস্ট ব্যবহার করছি, কিন্তু যখন আমি অনেস্টটাকে ডিসঅনেস্টে পরিণত করব তখন কিন্তু অ্যানটা এ হয়ে যাবে। কেন? কেননা অনেস্টের সঙ্গত কারণেই, হ্যাঁ অনেস্টের এইসের কারণেই অ্যান এখানে ব্যবহৃত হয়েছে। আর এখানে যখনই ডিসঅনেস্ট ব্যবহার করব, যেহেতু হ্যাঁ প্রথম লেটারটি কি হবে? ডি, কনসোনেন্ট হিসাবে ওখানে এ চলে আসবে, তাহলে কি হবে? এখানে এ
ডিসঅনেস্ট অ্যান্ড অ্যাক্টিভের বিপরীত ইনঅ্যাক্টিভ। ইয়েস, inactive person. Okay, he is not honest, dishonest, active, inactive. তাহলে আমরা কি করব, অ্যাফার্মেটিভ বাক্যটি ইন্ডিকেট করার সময় আমরা অবশ্যই একটা নট ব্যবহার করব। কার সঙ্গে? অক্সিলারির সঙ্গে। হ্যাঁ, এখানে একটা উল্লেখ, যদি অক্সিলারি ভার্ব বাক্যে দেওয়া না থাকে, অবশ্যই তোমাদেরকে তাহলে মনে করতে হবে ওখানে যে অক্সিলারি ভার্ব যেহেতু নাই, তাহলে বাক্যটি অবশ্যই হয় প্রেজেন্ট ইনডিফিনিট নতুবা পাস্ট ইনডিফিনিট ফর্মে আছে। তোমরা তো জানোই পাস্ট ইনডিফিনিট ফর্মে টি, ডি, এন ডি এগুলো যুক্ত থাকলেই সেটা পাস্ট ইনডিফিনিট বুঝবে, আর যদি না থাকে তাহলে সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট ভাববে। কখনো কখনো প্রেজেন্ট ইনডিফিনিট ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত থাকতে পারে, সেক্ষেত্রে আরও সহজ, তখন ডাজ ব্যবহার করবে। আর যখন প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে থাকবে, ইয়েস থাকবে না, ভার্বের সঙ্গে তখন ডু ব্যবহার করবে। আর যদি পাস্ট ফর্মে থাকে তাহলে ডিড ব্যবহার করবে। এবং সর্বদাই ডু, ডাজ, ডিড যাহাই ব্যবহার করো না কেন, সেক্ষেত্রে মূল ভাবটিকে আবার বেস ফর্মে রাখতে হবে। তার মানে ওর সঙ্গে ও নিউট্রাল ফর্মে, ওর সঙ্গে কোনো এস, ইয়েস, ইডি, এনটি এগুলো কিছুই থাকবে না পরবর্তীতে। তো আমরা এর সাথে উদাহরণটি এখানে আমি তুলে দিচ্ছি তোমাদের। লক্ষ্য করো, he inherited vast properties from his parent. এটা নেগেটিভ। he inherited vast properties from his parents. সে তার পিতামাতার কাছ থেকে কি পেয়েছে? যথেষ্ট পরিমাণ সম্পদ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছে। এখানে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীগণ, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু বাক্যটিকে নেগেটিভ করতে বলা হয়েছে। তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? এখানে একটা অক্সিলারি কি করতে হবে? হ্যাঁ, ইয়েস, ইনভাইট করতে হবে। সেইটা কোনটা? অবশ্যই এখানে লক্ষ্য করতেছে ভার্ব তোমাদেরকে সেই জিনিসটি দেখিয়ে দিচ্ছে যে যেহেতু ভার্বের সঙ্গে ইডি যুক্ত আছে, অবশ্যই পাস্ট ফর্মে আছে, তাহলে অবশ্যই আমাদেরকে কী ব্যবহার করতে হবে? ডিড ব্যবহার করতে হবে, তার সঙ্গে নট যুক্ত করতে হবে। তাহলে আমরা নেগেটিভ করার সময় কী ব্যবহার করব? হি ডিডের সঙ্গে নট। এই কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যে যখন আমরা ডিড নট, ডাজ নট অথবা ডু নট ব্যবহার করব, তখন মূল ভার্বটি বেস ফর্মে চলে আসবে। বেস ফর্মটা কি? ইনহেরিটেড। বেস ফর্মটা হলো ইনহেরিট, ইডিটা চলে যাবে, এই কারণে ইডির কারণেই তো রিডন ব্যবহার করলো। এখানে কি ব্যবহার করবো আমি? ইনহেরিট। দ্যাট মিন্স হি ডিডন্ট ইনহেরিট ভাস্ট প্রপার্টিস ফ্রম হিজ প্যারেন্টস। এভাবে বাক্যটিকে আমরা মানে চেঞ্জ করব অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন। তো প্রিয় শিক্ষার্থীগণ, এখন তোমাদেরকে যদি বলা হইতো যে নেগেটিভকে অ্যাফার্মেটিভ, এই বাক্যটি দেওয়া থাকতো জাস্ট, এবং বলা হইতো অ্যাফার্মেটিভ করো, কিভাবে করতে? অবশ্যই হ্যাঁ, তোমরা জেনে গেছো যেভাবে তোমরা আরোহণ করলেন সেইভাবেই অবরোহণ করতে হবে। তার মানে এখানে ডিডন্টটাকে তখন কি করতে হবে? অমিট করতে হবে। এবং যেহেতু ডিডন্ট আছে সেই কারণে ভার্বের সঙ্গে কি করতে হবে? তখন ইডি যুক্ত করে পাস্ট ফর্ম করতে হবে। আর বাকি সব তো যা আছে তাই। এখানে যেহেতু এই বাক্যের মধ্যে কোনো কি ছিল না, অ্যাডজেটিভ কিংবা অ্যাডভার্ব শব্দ ছিল না, এই জন্যই আমরা কি করলাম? জাস্ট ডিডন্ট ব্যবহার করিয়া বাক্যটিকে নেগেটিভ করলাম। তো এই রকমভাবেই আমাদের কাজগুলো করতে হবে। তো শিক্ষার্থীগণ, এখান দ্বিতীয় নিয়মটি তোমাদেরকে আমি বলছি, ফলো করো। অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করার সময় কখনো কখনো চিরসত্য বাক্য আসতে পারে, চির অভ্যাসগত বাক্য অথবা অ্যাজ ইউজুয়াল কোনো সেন্টেন্স থাকতে পারে যেগুলোকে নেগেটিভ করতে বলা হইতে পারে। তো এই ধরনের ইউনিভার্সাল ট্রুথ যেটা এবং যেগুলো অ্যাজ ইউজুয়াল সেন্টেন্স, সেগুলোকে আমরা
নেগেটিভ করতে যদিও বলা হবে, ব্র্যাকেটে যদি থাকে মেক ইট নেগেটিভ, কিন্তু তারপরেও আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে এই জিনিসটি যে নেগেটিভ করার সঙ্গে সঙ্গে একই সঙ্গে ওকে ইন্টারোগেটিভও করতে হবে। যদি নেগেটিভ করতে বলা হয় শুধু নেগেটিভ করব না, আমরা একই সাথে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ দুটিই করব ওই বাক্যকে। কোন বাক্যকে? যেগুলো বাক্য ইউনিভার্সাল ট্রুথ এবং অ্যাজ ইউজুয়াল সেন্টেন্স। যেমন উদাহরণ দিচ্ছি, যেমন হেলথ ইজ ওয়েলথ, নেগেটিভ। হেলথ ইজ ওয়েলথ, এটা একটা তোমরা জানো যে এটা একটা বহুল প্রচলিত বাক্য কিংবা একটা প্রবাদ বাক্যের মতোই। হ্যাঁ, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। তো আমরা যদি এটাকে ইউনিভার্সাল ট্রুথও ধরি নেই, সেক্ষেত্রেও যদি নেগেটিভ করতে হয় তাহলে আমাদেরকে কী করতে হবে? একই সঙ্গে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ দুইটি করতে হবে। আর ইন্টারোগেটিভ নেগেটিভ কীভাবে করতে হয়? নেগেটিভ নেগেটিভের নিয়মেই করলেন, জাস্ট সাহায্যকারী ভাবের সঙ্গে নটটা অথবা সাহায্যকারী ভাবটিকে সাবজেক্টের সামনে নিয়ে আসতে হবে। জাস্ট কখন সাহায্যকারী ভাবটিকে শুধু নিয়ে আসবেন এবং কখন সাহায্যকারী ভাবসহ নিয়ে আসবেন, এটি একটু খেয়াল রাখতে হবে। যদি সাবজেক্টটি নাউন জাতীয় হয় তাহলে একই সাথে সাহায্যকারী ভাব এবং নটটি প্রথমে ব্যবহৃত হবে। আর যদি প্রোনাউন ব্যবহৃত হয়, সাবজেক্টটি যদি প্রোনাউন হয় তাহলে সাহায্যকারী ভাবটি সামনে থাকবে এবং নটটি উহার পেছনে যাবে। এইটুকুই। এভাবে আমাদের নেগেটিভ করতে হবে। এবং যেহেতু ইন্টারোগেটিভ নেগেটিভ একসঙ্গে করলাম, সেহেতু আমাদেরকে ইন্টারোগেটিভের সাইনটাও বাক্যের শেষে ব্যবহার করতে হবে। এই দুইটি জিনিস খেয়াল রাখবো আমরা। তো কিভাবে করব? প্রথমে যেহেতু এই হেলথের একটা নাউন, ইয়েস, তাহলে আমরা কি করব? ইজ এবং নটটি আমরা বাক্যের শুরুতে ব্যবহার করব। ইয়েস ইজ নট হেলথ ওয়েলথ, শেষে কী ব্যবহার করবো? একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। এভাবে আমরা চিরসত্য বাক্যকে কিংবা অ্যাজ ইউজুয়াল সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, নেগেটিভ যদি করতে বলা হয় তাহলে কী করতে হবে? ইয়েস, দি সান রাইজেস, তার মানে কি? ডাজন্টটা সামনে আসবে। ডাজন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট এবং নোট অফ ইন্টারোগেশন। ওকে প্রিয় শিক্ষার্থীগণ, এবার আসি তৃতীয় নিয়মে। তোমরা অলরেডি জেনেছো যে অ্যাফার্মেটিভ বাক্যে যদি কখনো কখনো কিছু অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব শব্দ ব্যবহৃত হয় তাহলে সেগুলোকে বিপরীত করতে হয়। কিছু কিছু শব্দই আছে, এখানে খেয়াল রাখতে হবে যে কিছু কিছু শব্দই আছে, এমন শব্দ যেগুলো কখনো কখনো শুধুমাত্র বিপরীত করলেই সেটি নেগেটিভ শব্দে পরিণত হয়। এই ক্ষেত্রে আবার অতিরিক্তভাবে কিন্তু অক্সিলারির সঙ্গে আর নট নো ব্যবহার করতে হয় না বা হবে না। তো এই জন্যেই এই শব্দগুলোকে তোমাদেরকে কী করতে হবে? আলাদাভাবে শব্দগুলোকে চিহ্নিত করতে হবে কিংবা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কোনগুলো শব্দ? এই শব্দগুলোর মধ্যে দেখো কী কী আছে। যেমন প্রথমে আছে এভরিবডি। এভরিবডি এমন একটা শব্দ, এই শব্দটাকে আমরা যদি বিপরীত করতে যাই তাহলে এর বিপরীত হবে নোবডি। তাহলে যদি নোবডি হয় সেক্ষেত্রে কিন্তু আর ডাজন্ট, ডু নট কিংবা ডিডন্ট এগুলো বা অক্সিলারি নট এগুলো কখনোই আর ব্যবহার করা যাবে না নেগেটিভ করার সময়। শুধুমাত্র কী করতে হবে? এই এভরিবডির স্থলেই নোবডি শব্দটিকে বসিয়ে দিলেই বাক্যটি নেগেটিভ হয়ে যাবে। তো আমরা এই শব্দগুলো সম্পর্কে আমরা এখন ধারণা নেব। তাহলে প্রথমে এভরিবডির স্থলে নোবডি ব্যবহার করব। অর্থাৎ এভরিবডি হেটস এ লায়ার যদি বলা হয়, এভরিবডি হেটস এ লায়ার, প্রত্যেকেই মিথ্যাবাদীকে ঘৃণা করে। তার মানে কি? নোবডি লাইকস এ লায়ার, তার মানে কেহই লায়ারকে পছন্দ করে না, নেগেটিভ হয়ে গেল। এখানে হেটসের বিপরীত লাইকস ব্যবহার করতে হবে। তোমাদেরকে তো অলরেডি আগেই বলা আছে যে অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব এই জাতীয় শব্দ অথবা ভার্বের মধ্যে যেগুলো বিপরীত রূপ প্রযোজ্য সেগুলোকে আমাদের বিপরীত করতে হবে। তো এরপরের শব্দটা হচ্ছে এভরিবডির মতোই এভরি ওয়ান শব্দ একটা আছে। এভরি ওয়ান থাকলে নো ওয়ান, অনুরূপভাবেই এভরি ওয়ান নো ওয়ান। তারপর যদি থাকে এইরকম আবার এভরি প্লাস নাউন,
এভরি প্লাস নাউন, এটা কি হয়তো তোমাদের একটু খটকা লাগছে যে এভরি প্লাস নাউন এটা আবার কি? এভরি প্লাস নাউন মানে হলো এভরি মাদার, তার মানে কি এভরির পর একটা নাউন থাকে। এইরকমভাবে এভরির সঙ্গে এভরি স্টুডেন্ট, এভরি পার্সন, এভরি ম্যান, এভরি টিচার, হ্যাঁ, এইরকম এভরির পরে যদি কখনো কখনো কোনো নাউন জাতীয় শব্দ যুক্ত থাকে সেটাই হলো এভরি প্লাস নাউন। এইরকম বাক্যে আমাদের কি করতে হবে? এভরি প্লাস নাউন থাকলে আমাদের ব্যবহার করতে হবে দেয়ার ইজ নো প্লাস নাউন, তার মানে বাট উইদাউট। এভরি প্লাস নাউন থাকলে আমাদেরকে ব্যবহার করতে হবে দেয়ার ইজ নো প্লাস নাউন, বাট অথবা উইদাউট। হ্যাঁ শিক্ষার্থীগণ, আমি উদাহরণ আকারে এই জিনিসটা ব্যাখ্যা করছি। এভরি নাউন যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, এই বাক্যটিকে যদি নেগেটিভ করতে বলা হয় তাহলে আমাদের কি করতে হবে? এভরি মাদার, তার মানে এভরি প্লাস নাউন থাকলে ওই দেয়ার ইজ নো প্লাস নাউন, তার মানে দেয়ার ইজ নো ব্যবহার করবো, তাহলে দেয়ার ইজ নো তারপরে ব্যবহার করতে হবে নাউন, তার মানে ওই মাদার। তাহলে এভরি মাদার থাকলে দেয়ার ইজ নো মাদার, ইয়েস। এভরি স্টুডেন্ট দেয়ার ইজ নো স্টুডেন্ট, এভরি টিচার দেয়ার ইজ নো টিচার, এভাবেই। তাহলে দেয়ার ইজ নো মাদার, এখানে বাট উইদাউট, এটা তোমরা খেয়াল রাখবেন যে উইদাউট কখন ব্যবহৃত হবে আর বাট কখন ব্যবহৃত হবে। সাধারণত কাউন্টেবলের সময় উইদাউট, এবং হ্যাঁ ইয়েস আনকাউন্টেবল যখন হবে তখন বাট ব্যবহার করবো। যেমন মায়ের ভালোবাসাটাকে কখনো কি করা যায় না, মানে তুলনা করা যায় না বা গণনা করা যায় না, যার কারণে আমরা এখানে বাট ব্যবহার করবো। তাহলে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, ইয়েস। এভাবে আমরা এই বাক্যটাকে নিগেট করব। এভরি স্টুডেন্ট, need to learn computer. Every student need to learn computer. There is no student, yes, there is no student, but yes, need to learn computer. তার মানে যে কোনো বাক্যে আসুক না কেন এই এভরি প্লাস নাউন দিয়ে আমরা এই সূত্রটি প্রয়োগ করব। তো প্রিয় শিক্ষার্থীগণ, এরপরে যে শব্দটি আসবে বা আসতেছে সেটা হলো অল। অল থাকলে আমরা কি ব্যবহার করব? অল থাকলে নান ব্যবহার করব। অনলি, অ্যালোন থাকলে আমরা ব্যবহার করব অনলির পরিবর্তে নান বাট, দ্যাট মিনস ব্যক্তির ক্ষেত্রে। এটাই আবার নাথিং বাট বস্তুর ক্ষেত্রে। এবং নট লেস অথবা মোর দেন ব্যবহার করব বয়সের ক্ষেত্রে। এখানে অনলি এবং অ্যালোন এই শব্দটির একই অর্থ, কেবলমাত্র বা শুধুমাত্র। এক্ষেত্রে আমাদের নেগেটিভ করার সময় শুধুমাত্র ওই অনলি এবং অ্যালোন শব্দটিকে উঠিয়ে দিয়ে ওই স্থলে আমাদেরকে ব্যবহার করতে হবে নান বাট ব্যক্তির ক্ষেত্রে, নাথিং বাট বস্তুর ক্ষেত্রে, আর নট লেস দেন অথবা মোর দেন এই শব্দটি ব্যবহার করতে হবে বয়সের ক্ষেত্রে। যেমন উদাহরণ দিচ্ছি, অনলি হি কুড solve the problem. Only he could solve the problem. এই বাক্যটিকে যদি নেগেটিভ করতে বলা হয় তাহলে আমরা কিভাবে করব? অনলির পরিবর্তে ইয়েস নান বাট ব্যবহার করব। কেন? এই ব্যক্তি, অনলির পরে হি আছে, ব্যক্তি, এই জন্য আমরা ব্যবহার করব এখানে নান বাট হি। তাহলে নান বাট হি কুড সলভ দ্য প্রবলেম। ওকে, ইয়েস। এবারে আসি নাথিং বাট কীভাবে ব্যবহার করব?
যদি বস্তু হয়, যেমন অনলি I only eat রাইস। যদি এই বাক্যটিকে নেগেটিভ করতে বলা হয় তাহলে আমরা কি করব? আই ইট রাইস, ইয়েস নাথিং বাট, আই ইট নাথিং বাট রাইস। দ্যাট মিন্স শুধুমাত্র অনলির জায়গায় শুধুমাত্র নাথিং বাট ব্যবহার করব, কেননা এখানে বস্তু ব্যবহার করা আছে। এবার আসি নট লেস অথবা মোর দেন বয়সের ক্ষেত্রে, যেমন হি ইজ অনলি 10 অথবা 10 years old। হি ইজ অনলি 10 years old, তার মানে কি হি ইজ নট মোর দেন অর নট লেস দেন 8 years old or 10 years old। বাক্যটিকে নেগেটিভ করতে হবে এবং সেই সাথে অর্থটিও ঠিক রাখতে হবে। তার মানে কি 10 বছরের কমও না 10 বছরের বেশিও না। হি ইজ অনলি 10 years old, তার মানে কি তার বয়স শুধুমাত্র 10 বছর। তার মানে হি ইজ নট মোর দেন অর নট লেস দেন 10 years old। ওকে, এবার এরকম শব্দ আরও আছে অনেক, যেমন ব্যবহার করতে হবে মাস্ট একটা শব্দ আছে। এই মাস্ট শব্দটিকে আমাদের কি করতে হবে? চেঞ্জ করিয়া উহার পরিবর্তে ক্যানট বাট ইয়েস ব্যবহার করতে হবে, অথবা ক্যানট হেল্প ব্যবহার করলে তখন ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হয়। তা আমরা একটাই জানবো, মাস্ট থাকলে ক্যানট বাট ব্যবহার করবো। যেমন আই মাস্ট ডু ইট, এইখানে মাস্টের পরিবর্তে শুধু ব্যবহার করতে হবে আমাদের কি আই ইয়েস ক্যানট বাট ডু ইট, নেগেটিভ হয়ে গেল। তাহলে এরকমভাবে আমরা ব্যবহার করব। আর কি কি? যদি আইদার থাকে, আইদার অর থাকে তাহলে নাইদার, ইয়েস নাইদার নর। যদি থাকে অ্যাজ সুন অ্যাজ, এরকমভাবে যদি থাকে তাহলে অ্যাজ সুন অ্যাজের পরে অ্যাজ সুন অ্যাজ থাকলে ওখানে মাঝখানে ইয়া থাকবে পাস্ট লিমিট ফর্ম। অ্যাজ সুন অ্যাজ থাকলে ওই রকম নো সুনের হ্যাড, তখন মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনের হ্যাড, মাস্ট থাকলে তো ক্যানট বাট। এবং যদি বোথ অ্যান্ড থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইয়েস বোথ অ্যান্ড থাকলে ব্যবহার করব নট অনলি বাট অলসো। ওই রকমভাবেই আর কি সাধারণত পজিটিভ বাক্যকে পজিটিভ বাক্য আকারে থাকলে সেটাকে নেগেটিভ করতে বলা হলে তখন আবার আমরা ব্যবহার করবো সুপারলেটিভ থাকলে আবার সেটাকে নেগেটিভ করতে বলা হবে, সেটাকে করবো আমরা পজিটিভ। এভাবে সাধারণত অ্যাফার্মেটিভ বাক্যগুলোকে নেগেটিভ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের যখন উপরে ক্লাসে যাবে এই সিলেবাসের পরিধি বাড়বে, তখন এর বিস্তারিত তোমাদের আরও জানতে হবে, আরও মানে এর ব্যতিক্রমও জানতে হবে। তো আজকে আমি আর বিস্তারিত যাচ্ছি না, তোমাদের পরবর্তী আমি বিষয়টা নিয়ে কথা বলতেছি। এর পরবর্তী ইয়েটা ছিল অ্যাসার্টিভ বাক্যকে কীভাবে ইন্টারোগেটিভ করতে হয় কিংবা ইন্টারোগেটিভকে অ্যাসার্টিভ করতে হবে। তো এখানে দুইটা জিনিস আমরা খালি শুধু খেয়াল রাখবো। অ্যাসার্টিভ বাক্যকে ইন্টারোগেটিভ করতে গেলে প্রথমেই আমাদের যে শর্তটি পূরণ করতে হবে সেটা হলো শুরুতে একটা আমাদেরকে কী করতে হবে? অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয় সাধারণত, অথবা নোট অফ ইন্টারোগেশন, মানে ওয়ার্ড অফ ইন্টারোগেশন, যেগুলো আর কি সাধারণত কোশ্চেনমূলক শব্দ, সেগুলোকে ব্যবহার করে WH ওয়ার্ড যেগুলোকে। তাহলে বাক্যের শুরুতে আমরা অক্সিলারি ব্যবহার করতে পারি এবং কী করতে পারি? WH ওয়ার্ড ব্যবহার করতে পারি। তাহলে এই জিনিসটি প্রথমে ব্যবহার করতে হবে বাক্যের, এবং শেষে একটি নোট অফ ইন্টারোগেশন চিহ্ন ব্যবহার করতে হবে। এই দুটি শর্ত অবশ্যই আমাদেরকে মানতে হবে। তো আর কিভাবে আমরা সাধারণত অ্যাসার্টিভ বাক্যকে ইন্টারোগেটিভ করব? তাহলে সর্বপ্রথম শুরুতে অক্সিলারি ভার্ব, প্রদত্ত অক্সিলারি ভার্বটিকে সামনে নিয়ে আসব, এবং যদি ওই আগের মতোই অ্যাডজেটিভ অ্যাডভার্ব শব্দ ব্যবহৃত হয় সেগুলোকে আমরা বিপরীত করব, কিংবা একই সাথে ইন্টারোগেটিভ নেগেটিভ দুইটিই করব। তাহলে কিন্তু জিনিসটি নিখুঁতভাবে আমরা ট্রান্সফরমেশন করতে পারব। যেমন এখানেই ব্যবহার করো, এখানে একটা বাক্য কিছুক্ষণ আগেই একটা বলছিলাম, হি ইনহেরিটেড মাস প্রপার্টিস ফ্রম হিজ প্যারেন্টস। এই বাক্যটিকে যদি ইন্টারোগেটিভ করতে বলা হয়তো তাহলে কি হয়তো? হি ইনহেরিটেড মাস প্রপার্টিস ফ্রম হিজ প্যারেন্টস। তার মানে কি?
সে তার পিতামাতার কাছ থেকে প্রচুর সম্পত্তির উত্তরাধিকার প্রাপ্ত হয়েছে। তার মানে এই বাক্যটি নেগেটিভ করতে গেলে আমাদেরকে ওই একইভাবে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হতো। আবার যেহেতু এখানে ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে, সেক্ষেত্রেও ইন্টারোগেটিভ নেগেটিভ একই সাথে করবো। তার মানে কি, হি ইনহেরিটেড, তার মানে ডিডন্ট, সামনে আমরা ব্যবহার করবো ডিডন্ট অথবা ডিডি নট। এই ডিডি নট ইনহেরিট, তখন ইনহেরিটেডটা হয়ে যাবে ইনহেরিট। কেন? যেহেতু এটা বাক্যটি পাস্ট লিমিট ফর্মে আছে, সেহেতু মূল ভাবটিকে বেস ফর্মে আনতে হবে। তো এভাবে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ একই সাথে করব। আর একটি দ্বিতীয় নিয়ম তোমাদেরকে খেয়াল রাখতে হবে এভাবে, যে অ্যাসার্টিভ বাক্যে যদি কখনো এভরিবডি থাকে, তাহলে এভরিবডির স্থলে আমাদেরকে ব্যবহার করতে হবে ইয়েস, হু প্লাস ডাজন্ট অথবা হু প্লাস অক্সিলারি নট। তার মানে কি, যদি বাক্যে অক্সিলারি থাকে তাহলে তার সঙ্গে নট, আর অক্সিলারি না থাকলে হু ডাজন্ট বা হু ডাজন্টে বেশি ব্যবহৃত হয়, যেহেতু এভরিবডিটা সিঙ্গেল হিসেবে ধরা হয়। এই ইয়াটির একটি আমি উদাহরণ দিচ্ছি, যেমন এভরিবডি has a strong desire. Everybody has a strong desire. এই বাক্যটিকে ইন্টারোগেটিভ করতে বলা হলো। তাহলে আমরা কিভাবে করব? এভরিবডি থাকলেই আমরা ব্যবহার করব বাক্যের শুরুতে কি, হু ডাজন্ট। তাহলে এখানে যেহেতু হ্যাজ আছে, অক্সিলারি দেওয়াই আছে, তাহলে আর হু ডাজন্ট ব্যবহার করবো না, হু অক্সিলারি নট। তার মানে হুর পরে হ্যাজ থাকবে, তার সঙ্গে নট। তাহলে হু হ্যাজের সঙ্গেই নট, হু হ্যাজন্ট কে এ স্ট্রং ডিজায়ার। বাক্যের শেষে একটি নোট অফ ইন্টারোগেশন। শুধুমাত্র এভরিবডির জায়গায় হু ডাজন্ট অথবা হু অক্সিলারি নট ব্যবহার করবো। ক্লিয়ার? এরকমভাবেই যদি এভরিবডির জায়গায় যদি নোবডি উল্লেখ থাকতো, এইখানে ডাজন্টও ব্যবহার করা যাবে না, আর অক্সিলারি নটও ব্যবহার করা যাবে না। কেননা এভরিবডি বিপরীত শব্দ নেগেটিভ, নোবডি, এবং ওটি একটি নেগেটিভ শব্দ, যার কারণে অতিরিক্ত আর নট বা নো ব্যবহার করা বাক্যে যাবে না। তাহলে এক্ষেত্রে কী করতে হবে? এভরিবডি জায়গায় যদি নোবডি থাকতো, তাহলে আমাদেরকে শুধুমাত্র হু ব্যবহার করতে হতো। নোবডি হ্যাজ এ স্ট্রং ডিজায়ার, হু হ্যাজ এ স্ট্রং ডিজায়ার, হু হ্যাজ এ স্ট্রং ডিজায়ার, শুধুমাত্র নোবডির জায়গায় শুধুমাত্র হু, আর কিছুই পরিবর্তন করতে হবে না, এবং চিহ্নটি শেষে শুধুমাত্র বসিয়ে দিতে হবে। এভাবেই সাধারণত অ্যাসার্টিভ বাক্যকে ইন্টারোগেটিভ আমরা সহজেই করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীগণ, বিস্তারিততে যাওয়ার সময় বা অবকাশ নেই, আমি এখানেই শেষ করতেছি আজকের জন্য ক্লাস, এবং পরবর্তীতে এই ট্রান্সফরমেশনের উপরে যে পরবর্তী ধাপগুলো এবং সেন্টেন্সগুলো থাকলো, এগুলো নিয়ে আমি আলোচনায় আসবো। সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।